আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, পেঁয়াজ রপ্তানিতে বিদ্যমান 20% শুল্ক প্রত্যাহার করেছে ভারত। এতে দেশের বাজারে পেঁয়াজের দামে ধস নামতে পারে, এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় কৃষক। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানিতে সব ধরনের শুল্ক তুলে নিচ্ছে দেশটি। এমন সময়ে ভারত শুল্ক প্রত্যাহার করছে যখন দেশের বাজারে দেশি নতুন পেঁয়াজে ভরপুর। উৎপাদন মৌসুমের কারণে দেশি পেঁয়াজের দামও তুলনামূলক কম। এই যে ভারত এই সময় আসলে পেঁয়াজের যে শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে, এর ফলে আসলে দেশে আমদানি বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা করছেন আসলে কৃষক পর্যায়ে। এবং কৃষকরা বলছেন যে কারণে গত বছর তারা ভালো দাম পাওয়া, এই বছর তারা বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেছেন, কিন্তু এমনিতেই এখন পর্যন্ত পেঁয়াজের বাজারে পেঁয়াজের দাম কম, তার উপর যদি আমদানি বেড়ে যায় সেক্ষেত্রে আসলে তাদের পরিস্থিতি কি হতে পারে এবং দেশের সরকারের এই মুহূর্তে আসলে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এই যে পরিস্থিতিটা এখন তৈরি হলো, আসলে এর কারণে বাংলাদেশের, প্রথমে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশের এর প্রভাব কেমন পড়তে পারে, আর এই প্রভাব মোকাবেলা আসলে সরকারের করণীয় কি? দেখুন, গত বছর পেঁয়াজের দাম খুব বেশি ছিল, যে কারণে এবছর পেঁয়াজের আবাদ বেড়েছে। 2.8 লাখ হেক্টরে এবছর পেঁয়াজের আবাদ হয়েছে এবং আশা করা হচ্ছে যে এবছর 40 লাখ টন পেঁয়াজের উৎপাদন ছাড়িয়ে যাবে। আমাদের যদি পচনশীলতাকে আমলে নিই, তাহলেও আমাদের সর্বোচ্চ 35 লাখ টন পেঁয়াজের দরকার, কিন্তু আমাদের যা প্রয়োজন তার উপরেও প্রায় 5 লাখ টনের মতো পেঁয়াজ আমাদের এবার উৎপাদন হবে। ইতিমধ্যেই পেঁয়াজের দামে ধস নেমেছে। আপনারা জানেন যে বিভিন্ন প্রচার মাধ্যমে এটা আমরা জানতে পারছি যে পেঁয়াজের দাম এখন মাঠে কৃষকের খামার প্রান্তে 25 টাকার উপরে না, এবং আমরা ঢাকার বাজারেও কিন্তু 35 টাকা 40 টাকার উপরে পেঁয়াজের দাম। কাজে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। এমন একটা পরিস্থিতিতে আমরা যদি আমদানি করি, তাহলে পেঁয়াজের দাম আরো নেমে যাবে। এমনিতেই আমাদের পেঁয়াজের চাষি যারা আছে তারা লোকসানে আছে এবং লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করছে। এমন অবস্থায় যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়, তাহলে এটা লোকসানের পরিমাণ আরো বেড়ে যাবে, পেঁয়াজের দামটা আরো নেমে যাবে। সাধারণত পেঁয়াজের উৎপাদন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস পেঁয়াজ আমদানির জন্য আমরা সবসময় নিষেধ করি যে এই সময়ে পেঁয়াজ আমদানি করা যাবে না, কিন্তু সরকার কিন্তু এই এপ্রিল মার্চ মাসেও পেঁয়াজ আমদানি করে যাচ্ছে এবং পেঁয়াজ আমদানি বন্ধ করা হয় না। এটা একটা বড় ক্ষতির কারণ পেঁয়াজ চাষিদের জন্য। এখন আমাদের যেহেতু পেঁয়াজের দাম কমে গেছে, সেহেতু আমরা একটা বড় আমদানিকারক দেশ, সেহেতু ভারত কিন্তু এখন পেঁয়াজের শুল্ক, আমদানির শুল্ক যে 20% ছিল সেটা কমিয়ে দিয়েছে। এরা সবসময় এরকম করে, কোনো সময় তারা আমদানির উপরে শুল্ক বাড়িয়ে দেয়, অনেক সময় রপ্তানি তারা নিষেধ করে দেয়। আবার যখন বাংলাদেশে পেঁয়াজের দাম কমে যায়, তখন তারা আমদানি শুল্ক এবং তাদের যে রপ্তানির যে রেস্ট্রিকশন এগুলো তুলে নেয়, এবং এইবারও ঠিক তাই করেছে, যাতে করে তাদের কম্পিটিটিভনেস থাকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে, যাতে করে তাদের রপ্তানিকারক যারা আছে তারা উৎসাহ বোধ করে। সেই কারণে তারা পেঁয়াজের যে রপ্তানির শুল্ক সেটা কমিয়ে দিয়ে, মানে একবারই বাতিল করে দিয়েছে, সেটার শুল্ক নাই। এমন একটা পরিস্থিতিতে তারা কম্পিটিটিভনেস অর্জন করছে এবং পেঁয়াজের রপ্তানি তারা হয়তো বাড়াতে পারবে। এবং বাংলাদেশ থেকে এক শ্রেণী ব্যবসায়ী আছে যারা দেশের স্বার্থের কথা চিন্তা করে না, যেহেতু সুযোগ আছে সুতরাং ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে। তাই এমন একটা পরিস্থিতিতে আমাদের প্রথম কাজ হবে যে পেঁয়াজ আমদানিটা যেন এখন আর না হয়,
সাধারণত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়ের জন্য পেঁয়াজ আমদানি একদমই করা উচিত না। আর এই বছর যেহেতু পেঁয়াজ যথেষ্ট উৎপাদন হয়েছে এবং আমাদের পেঁয়াজের কোনো সংকট সৃষ্টি হবে না, সেহেতু আমদানিটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত প্রথমত। দ্বিতীয়ত আমাদের রপ্তানিকারক যারা আছে তাদেরও উচিত যে এখন পেঁয়াজ আমদানিকারক যারা আছে তাদেরও উচিত যাতে করে পেঁয়াজ আমদানি তারা না করে। কারণ তারা আমদানি যদি করে আনে বর্তমান মূল্যেও ভারতের যে পেঁয়াজের দাম, তাতে করে এখানে এসে তারা খরচ যোগ করে এবং তাদের প্রফিট যোগ করলে বাংলাদেশে যে পেঁয়াজের দাম তার চেয়ে দামটা কম হবে না। কাজে এই দিক চিন্তা করলে ব্যবসায়িক দিক থেকে হলো পেঁয়াজ আমদানি না করা উচিত। না করা উচিত। স্যার, একটি বিষয় আসলে আমাদের এই যে পেঁয়াজের উপর ভারতের উপর যে পেঁয়াজ নির্ভরতা, যেটি আসলে ভারত সবসময় চায় তাদের উপর আমাদের নির্ভরতাটা থাকুক। আপনি যেটি বলছিলেন যে এমন সময়ে তারা শুল্ক তুলে দিল যখন আসলে বাংলাদেশে পেঁয়াজের বেশ ভালো উৎপাদন হয়েছে, আবার অন্য সময় দেখা যায় যখন বাংলাদেশে ক্রাইসিস থাকে ওই সময় তারা আবার শুল্ক বাড়িয়ে দিচ্ছে। এই যে পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে বাংলাদেশে কি করা উচিত? আমি যদি স্যার দু একটা তথ্য আপনার সাথে শেয়ার করি যে বাংলাদেশে আসলে কৃষি বিভাগের যে তথ্য, সেখানে বলছে যে বাংলাদেশে গত বছর ৩৯ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, এটি কৃষি বিভাগের তথ্য। অন্যদিকে যে চাহিদার কথা বলছে ট্যারিফ কমিশন, তারা বলছে যে ২৬ লাখ টন চাহিদা। আবার ২৫% যদি আমরা বাদ দিই, অপচয় বাদ দিই, অর্থাৎ নষ্ট হয়ে যায় পেঁয়াজ, সেদিক থেকে বাদ দিয়ে যেটি আসলে ধরা হয় যে ২৯ লাখ বা ৩০ লাখের মতো আমাদের উৎপাদন হচ্ছে। এই যে আমাদের যে তথ্য, সেখানে আমরা দেখা যাচ্ছে চাহিদার চেয়ে আসলে আমাদের উৎপাদন বেশি হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের পেঁয়াজের উপর আমদানি নির্ভরতা থেকে যাচ্ছে। এই যে তথ্যের যে গরমিল, এইটিকে আসলে ঠিক করাটা কতটা জরুরি? কারণ এই যে গত বছর আসলে ভালো দাম পাওয়াতে এই বছর কৃষক বেশি উৎপাদন করেছে, এই বছর যদি তারা লোকসান করে, আগামী বছর কিন্তু দেখা যাবে অনেক কৃষক হয়তো পেঁয়াজ উৎপাদনে যাবে না, তখন আরেকটা ক্রাইসিস তৈরি হবে। এই যে এই পরিস্থিতিটার থেকে উত্তরণের জন্য আসলে কি করা উচিত? মানে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এখনই কি ভালো সময় না? দেখুন, পেঁয়াজের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া এটা হলো সবচেয়ে বড় কথা। আমাদের পেঁয়াজের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব, কারণ এই বছরই আমরা ৪০ লাখ টন পেঁয়াজ আমরা উৎপাদন করেছি। সামনে সামার অনিয়ন, সেটা যদি চাষ হয় তাহলে আরো হয়তো ৫ লাখ টন পেঁয়াজ এখানে যুক্ত হবে। কাজে এর সঙ্গে প্রায় ৪০-৪৫ লাখ টন পেঁয়াজ যদি আমরা উৎপাদন করি, তাহলে এখানে কিন্তু আমাদের আমদানি খুব একটা করতে হবে না। তারপরও আমদানি করতে হয়, কারণ আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা অনেক সময় জমা রাখে, তারা বিভিন্ন সময় মজুত করে এবং বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এই কারণে অনেক সময় আমদানি করা হয়। সবসময় তো ভালো উৎপাদন হয় না। এবছর ভালো উৎপাদন হয়েছে, গত বছরও ভালো উৎপাদন হয়েছিল, তারপরেও আমাদের ৬ থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমদানির ক্ষেত্রে আমরা ভারতের উপর কেন নির্ভর করি? তার প্রধান কারণ হলো যে ভারত থেকে খুব দ্রুত সময়ে পেঁয়াজ বা অন্য জিনিসপত্র আমদানি করে নিয়ে আসা যায় এবং আমদানির খরচটা অনেকটা কম। এই কারণে ভারতের উপর নির্ভরশীলতা বেশি। কিন্তু গত ৫-৭ বছর ধরে আমরা যেটা দেখছি যে ভারতের সঙ্গে পেঁয়াজ আমদানি যে আমদানি করে এবং তারা যে রপ্তানি করে, এই যে একটা বন্ধন, এটা খুব সুখকর না। আমাদের যখন সংকট থাকে তখন তারা আরো বেশি করে সংকট সৃষ্টি করে, ট্যারিফ বাড়িয়ে, আবার পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়ে, আবার তখন আমাদের ২০০-৩০০ টাকা পেঁয়াজের দাম হয়ে যায়। আবার যখন আমাদের পেঁয়াজ এই ২ বছর আগেও যখন আমাদের পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল, তখন তারা পেঁয়াজ উৎপাদন মৌসুমে আমাদের সরকারকে দিয়ে আমাদের আমদানির ব্যবস্থা করিয়েছে এবং তারা রপ্তানি করেছে, কারণ তাদেরও উৎপাদন বেশি হয়েছিল। তারা রপ্তানি করতে পারলে তাদের কৃষকের জন্য সুবিধা হয় এবং তাদের প্রাইস স্টেবিলিটির জন্য সুবিধা, সেই কারণে তারা রপ্তানি করে। তো এই বছরও তারা রপ্তানির দ্বারটা উন্মুক্ত করে দিয়েছে যাতে করে তাদের কৃষকের সমস্যা না হয় এবং সেখানে দরটা যাতে খুব বেশি নেমে না যায়। কিন্তু আমাদের উচিত হবে যে আমাদের স্বার্থ, তারা তাদের স্বার্থে সেটা চিন্তা করছে, কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থ এবং আমাদের কৃষকের স্বার্থ চিন্তা করতে হবে। দেখেন, আমি যদি আমদানি করি তাহলে আমাদের টাকায় ভারতের পেঁয়াজ উৎপাদনকারী যারা
তারা সাবসিডাইজড হয়, তারা সুবিধা ভোগ করে। কিন্তু সেটা না করে আমরা আমাদের কৃষকদেরকে সাবসিডাইজ করি। আমাদের পেঁয়াজের দাম যদি একটু বেশিও হয়, তাহলে আমাদের পেঁয়াজের উপর আমাদের নির্ভর করা দরকার। তাহলে আমরা যে সম্ভরতা অর্জন করতে চাই সেটা আমাদের জন্য খুবই দরকার। তো এই ক্ষেত্রে আমাদের দুটো বিকল্প বেছে নেওয়া দরকার। একটা হলো যে আমাদের কৃষক যারা আছে তাদেরকে আমরা সাবসিডাইজ করি, আমরা তাদেরকে দামটা একটু বাড়িয়ে যদি দেই তাহলে তারা উৎপাদনে উৎসাহিত হবে এবং পেঁয়াজের উৎপাদন বাড়াবে, আমাদের বাইরের উপর নির্ভরতা কমে যাবে। আর দ্বিতীয়ত হলো যে ভারত ছাড়াও অন্যান্য বিকল্প যে ডেস্টিনেশন আছে যেখান থেকে আমরা আমদানি করি সেই দিকে আমাদেরকে বেশি করে ঝুঁকতে হবে। কিন্তু এটা সাধারণত আমরা সবসময় বলি, কিন্তু এটা হয়ে ওঠে না। কিন্তু আমাদের ব্যবসায়ী যারা আছে তাদেরকে দেশের স্বার্থে তাদেরকে বিভিন্ন বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির জন্য সুযোগ সৃষ্টি করা দরকার এবং ভারতের উপর যে নির্ভরতা এটা যত বেশি সম্ভব কমিয়ে আনা দরকার। স্যার, আমরা একটা এই মুহূর্তে প্রতিবেদন দেখব। আসলে এই মুহূর্তে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী কয়েকদিন সামনের দিন আসলে ভারী বৃষ্টিপাত হতে পারে, সে আশঙ্কায় কিন্তু বিভিন্ন জায়গায় আগাম পেঁয়াজ তুলে ফেলছেন আসলে কৃষকরা। সেটা নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসতে চাই। কেউ পেঁয়াজ তুলছে, কেউ আবার ঘোড়ার গাড়িতে করে সেই পেঁয়াজ বাড়ি নিয়ে যাচ্ছে। অনেকে আবার ক্ষেত থেকে তোলা পেঁয়াজ মাঠেই কেটে বাজারজাত করার জন্য প্রস্তুত করছেন। এসব ব্যস্ততার একটাই কারণ, যে কোনো সময় আসতে পারে বৃষ্টি। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অপরিণত পেঁয়াজই তুলছেন চাষিরা। মেঘের আলাদালা করতেছে, বৃষ্টি কোন সময় যেন আসে, বৃষ্টি আলি মাঠঘাট তোলা যাবে না, এটার জন্য পেঁয়াজ উঠে ফেলাইনি লাগতেছে। 2.5 লাখ টাকা দিন হয়েছে, 5.5 ভাই পেঁয়াজ লাগাইছে। এখন পেঁয়াজের যে ফলন, এই ফলনে তো আমাদের কাজ হতেছে না। সার ওষুধ আনিছি, এখন বেঁচে গিয়ে ভাই তাদের দিয়ে দেওয়ার পারতেছি না। ক্ষেত থেকে তোলা অপরিণত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব না, তাই ক্ষতি কমাতে বিক্রি করে দিচ্ছেন। মানসিজনে বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ, কৃষকের যে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই পেঁয়াজ ধরেন এখন দাম কম, ঠিক আছে, কিন্তু তারপরে ব্যস্ত হচ্ছে এই পেঁয়াজটা ঘরে রাখলে থাকবে না। তবে এই কৃষি কর্মকর্তার দাবি, জেলায় মোট উৎপাদিত পেঁয়াজের 10% উত্তোলন করেছে কৃষক। বেশিরভাগ পেঁয়াজ মাঠেই আছে। এই যে 90% পেঁয়াজ অনুত্তোলিত আছে, যে প্রকৃতির যদি বৈরী আবহাওয়া যদি না থাকে, যদি আবহাওয়া যদি ভালো অনুকূলে থাকে, তাহলে এই পেঁয়াজ আমরা সংরক্ষণ করবে এবং আমাদের যে দেশের যে চাহিদা এটা মেটাতে সক্ষম হবে। রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে 40,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লক্ষ মেট্রিক টন। আলহাদি খান, নিউজ 24। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি দেখছিলেন যে এই যে পেঁয়াজের আরেকটি ক্রাইসিস, এটি বলা যেতে পারে। আসলে আবহাওয়ার উপর আমাদের আসলে অনেকটা নির্ভর করতে হয়, যেহেতু যে বৃষ্টি হচ্ছে। এখন যদি এই যে আগাম পেঁয়াজ তুলে ফেলে, সেটির প্রভাব কেমন পড়তে পারে? মানে যদিও বলা হচ্ছে রাজবাড়িতে 10% মতো পেঁয়াজ হয়তো উত্তোলন করা হয়েছে, এটি আসলে কি হতে পারে? ধরেন যদি সামনের মৌসুমে যে কালবৈশাখী বা অন্যান্য ভারী বৃষ্টিপাত যদি হয়, সেক্ষেত্রে কি আমরা একটা নতুন ক্রাইসিসের দিকে যাচ্ছি কিনা? যখন এরকম বৃষ্টি হয়, বৃষ্টির সম্ভাবনা থাকে, বৃষ্টি হয়, তখন পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হতে পারে, পচে যেতে পারে। এই একটা পরিস্থিতিতে কৃষকরা আগাম পেঁয়াজ তুলে নেবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের সংরক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা উন্নত করা দরকার। পেঁয়াজ সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে সেই সুযোগ সৃষ্টি করা দরকার। এই ব্যাপারে আমাদের কৃষি মার্কেটিং বিভাগ কাজ করে যাচ্ছে, সরকারও কাজ করে যাচ্ছে। এটা যদি সম্প্রসারিত হয়ে পেঁয়াজ সংরক্ষণ যদি করা যায়, তাহলে পেঁয়াজের পচনশীলতা সেটা কমে যাবে, এবং পচনশীলতা যদি কমে তাহলে আমাদের ভবিষ্যতে পেঁয়াজের আমদানি খুব বড় একটা করতে হবে। অন্তত এই বছর তো আমদানির প্রয়োজন হবে বলে মনে হয় না। তবে এখন যেটা করা দরকার সেটা হলো যে আমাদের ইমিডিয়েটলি যে পেঁয়াজের যে দরপতন সেটাকে থামাতে হবে। পেঁয়াজের পতন যদি আমরা থামাতে চাই, তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে পেঁয়াজের যে আমদানি সেটাকে বন্ধ করতে হবে। আর একটি জিনিস হলো যে এখন দেখেন আমাদের কৃষকরা যে পেঁয়াজ এবছর উৎপাদন করেছে, সেটার প্রোডাকশন কস্ট পার কেজি
সেটা কৃষি মার্কেটিং বিভাগ থেকে যে তথ্য পাওয়া যায় তাতে প্রায় 30 টাকা পড়ে, কিন্তু আমাদের কৃষকরা বলছেন যে 35 থেকে 40 টাকা, কিন্তু তারা খামার পর্যায়ে, খামার প্রান্তে তারা 25 টাকা করে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। এই যে কাঁচা পেঁয়াজ যেটা এখন উঠছে এটা 25 টাকা করে বিক্রি করে দিচ্ছেন, যেটা আমাদের ঢাকার বাজারে এসে 35-40 টাকার বেশি না। তো এমন একটা অবস্থায় পেঁয়াজ চাষিরা তো লোকসানে আছে। তো এই লোকসানটা কিভাবে পোষাতে? এখন এই ক্ষেত্রে যেহেতু এবার পেঁয়াজের উৎপাদন অনেক বেশি হয়েছে, সেই জন্য আমাদের সরকারের উচিত যে অন্তত 5-7 লাখ টন পেঁয়াজ ক্রয় করা এবং সেটা সংরক্ষণ করা, যাতে করে পেঁয়াজের দাম যখন বেড়ে যাবে তখন খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করে যে প্রাইস স্টেবিলিটি সেটা রক্ষা করবে। কাজে এইটা কিন্তু পেঁয়াজ এবং আলুর ক্ষেত্রে দুক্ষেত্রেই আমাদের এটা প্রযোজ্য। এবং এখন কৃষক, ভারতে তো পেঁয়াজ প্রচুর পরিমাণে সংরক্ষণ করা হয়, সরকার কিনে নেয় এবং আলুও কিনে নেয়, কিন্তু আমাদের তো এটা সুযোগ সুবিধা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। তা আমার মনে হয় যে যখন উৎপাদন খুব ভালো হয় এবং দাম যখন পড়ে যায়, তখন সরকারের উচিত অন্তত 10% অফ টোটাল প্রডিউস এটা যাতে কিনে নিয়ে সংরক্ষণ করে, এবং যখন দাম বেড়ে যায় তখন সেটা বাজারে যায়। তো এখন সরকারের এই কাজটা করা দরকার, এবং আমাদের যে কোল্ড স্টোরেজ সিস্টেম সেটাকে ডেভেলপ করা দরকার। প্রয়োজনে কোল্ড স্টোরেজে যে পেঁয়াজ আলু এটা সংরক্ষণের জন্য যেই খরচ হয় সেই খরচটা সবসময় কৃষক দিতে পারে না। এখানে কিয়দাংশ সরকার সাবসিডি হিসেবে দিতে পারে, তাতে করে পেঁয়াজ চাষিরা, আলু চাষিরা তারা উৎসাহিত বোধ করবে যে বিভিন্ন সংরক্ষণাগারে সেটা সংরক্ষণ করার জন্য। জি, তার আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে এই মুহূর্তে আসলে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত আমাদের পেঁয়াজ আমদানি অনুমতি রয়েছে। এরপরে আসলে এটিকে নিশ্চয়ই বাড়ানো উচিত হবে না, আপনি নিশ্চয়ই সেটি বলছেন, যেহেতু 1 এপ্রিল থেকে আসলে শুল্ক প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার সেটি কার্যকর হবে। এই বার্তাটিই তো নিশ্চয়ই আপনি সরকারকে দিতে চান। নিশ্চয়ই এখন কোনো অবস্থাতেই পেঁয়াজ আমদানি করার সুযোগ নাই, এবং এটা আমাদের কৃষকদের জন্য খুবই ক্ষতিকর হবে। কাজে পেঁয়াজ আমদানিটা রহিত করা দরকার। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের আমদানির ক্ষেত্রে যেই শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার, তার প্রভাব আসলে বাংলাদেশে কেমন পড়বে এবং সরকারের আসলে কি করণীয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সাথে। এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। প্রতি বছরের মতো এবারও ঈদ সামনে রেখে তৈরি হচ্ছে ভেজাল সেমাই, চর্বি, ডালডা, পোড়া পাম অয়েল, মোবিল, তার সাথে শ্রমিকদের গায়ের ঘাম মিলিয়ে প্রস্তুত হচ্ছে মজার লাচ্ছা সেমাই। প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে এসব চলে আসলেও কারখানা বন্ধে যেন অপারগ প্রশাসন। যদিও পুষ্টিবিদরা বলছেন এসব ভেজাল সেমাই থেকে হতে পারে মরণব্যাধি ক্যান্সার। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই কারখানার মালিকের বাধার মুখে পড়তে হয় নিউজ 24 টিমকে। কেরানীগঞ্জের কুইশারবাগের এই কারখানায় অবশেষে ভেতরে ঢোকার অনুমতি মেলে। দেখা মিলল লাচ্চা সেমাই তৈরির কাজ বেশ জোরে সোরে চলছে। ঈদে চাহিদা থাকায় কোনো রকম অনুমতি না নিয়েই টয়লেটের পানি ব্যবহার করেই চলছে সেমাই তৈরির কাজ। আর খরচ বাঁচাতে ব্যবহার হচ্ছে ময়দা, চর্বি, ডালডা, নিম্নমানের পাম অয়েল। একই জায়গাতে দেখা মিলল কর্মীদের খালি হাতের কসরতে খামির করে রাখার দৃশ্য। এরপর খোলা হাতে চেপে পোড়া পাম অয়েলে ভেজে তৈরি হয় ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। যদিও এই কার্যক্রমে ঘিয়ের কোনো বালাই নেই। যতটুকু চেপটি পারি ততটুকু চেপটি দিয়ে আমরা কাজ করি সবসময়। হ্যাঁ, আমরা তো নোংরামি করতেছি না। বেরেল ঢালি আমরা মাল ভাজি, আবার এই তেল দিই আমরা ঘি বয়, ডালডা বয় আবার মাল লাগে, মাল দিই মাল ভাজি। এই পরিবেশ থাকতো না, এই যে টিন বিন এগুলো থাকতো না, এটা আরো ভালো হতো, কিন্তু আমি সময়টুকু পাইনি। পরিস্থিতি সামাল দিতে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টাও করেন প্রতিবেদককে। এটা আপনার কাছে অনুরোধ স্যার। না,
প্লিজ আমি আপনার কাছে এই যে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, না 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 প্লিজ। বাংলা সেমাই তৈরির অবস্থাও করুন। কেরানীগঞ্জ শাক্তার হামজা ফুড অ্যান্ড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব সেমাই। খোলা অবস্থাতেই শুকিয়ে কড়াতে কেটে প্রস্তুত করা হচ্ছে প্যাকেটজাতের জন্য। সংরক্ষণ করা হচ্ছে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে। আর বাজারজাত করা হচ্ছে পাকিস্তানি কুলসুম সহ নামি দামি দেশীয় ব্র্যান্ডের সেমাই হিসেবেই। সারাক্ষণ গ্লাভস অথবা যে জামা কাপড় তো অবশ্যই পরা থাকে, কিন্তু তারপরে এর উপরে যে আলাদা একটা যে অ্যাপ্রনের মতন পরা থাকে, এইভাবে কাজ আসলে কেউই করে না বাংলাদেশ। যেখানে যাবেন, যে কোনো কোম্পানিতে যাবেন, এইভাবেই দেখবেন। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার খেলে ডায়রিয়া থেকে শুরু করে মানবদেহ আক্রান্ত হতে পারে মরণ ব্যাধি ক্যান্সারেও। এটা স্টোমাকের ভিতর দিয়ে তো যায়, স্টোমাকের সেলগুলোকে কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেয়। ইনঅ্যাক্টিভ করার কারণে হয় কি, স্টোমাকের যে ডাইজেশন করার ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়, এবং অ্যাবজর্ব যে স্টোমাকের পরে ইন্টেস্টাইন থাকে ক্ষুদ্রান্ত, সেখানে যে অ্যাবজর্ব করবে সেই অ্যাবজর্ব করার ক্যাপাসিটিও কমিয়ে দেয়। দেখা যাচ্ছে যেভাবে বানানো হচ্ছে সেটা আসলে আমরা খাবার পর বডির কি অবস্থা হবে আমরা নিজেরা অনেক সময় কল্পনা করতে পারি না। কিছু টাকা জরিমানা বা কয়েকদিনের জেল দিয়ে খাদ্যে ভেজালের মতো এমন গর্হিত অপরাধ কখনো বন্ধ করা যাবে না। এজন্য সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গেল বছর ব্যবসা সফল না হলেও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান। রোববার সকালে গুলশানের একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রোর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। বাংলাদেশে ব্যবসা বাড়াতে সস্তা শ্রম ও বাজার সুবিধাকে প্রাধান্য পাওয়ায় বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী জাপানিজ ব্যবসায়ীরা। জরিপে দেখা গেছে গেল বছর ভারতে ব্যবসা সফল জাপানিজ কোম্পানির সংখ্যা বাড়লেও বাংলাদেশে তা কমেছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়িক স্বার্থে সুদীর্ঘ কোনো পলিসি না থাকায় জাপানিজ বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ করেন জাপান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তারেক রাফি ভুইয়া। ট্যাক্স হলিডে যেটা অনেক লং টার্ম ছিল, সেগুলিকে এখন কার্টেল করার কথাবার্তা হচ্ছে। এই জিনিসগুলো আসলে পলিসি কনসিস্টেন্সিতে একটা সমস্যা তৈরি করে। আমরা চাই যে পলিসি যাতে কনসিস্টেন্ট থাকে এবং কারেন্ট যেসব ইনভেস্টার আছে তাদের যত সব সমস্যা আছে এগুলি যাতে আমরা সব সলভ করে দিই। তারাই অন্যান্য ইনভেস্টারদেরকে ভালো কথা বলবে এবং দেয়ার বি মোর ইনভেস্টমেন্টস কামিং। সো সেটাই হচ্ছে আমাদের এখন মূল। এখন জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ইতিবাচক ধারায় লেনদেন চলছে, আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই শুরু হয়েছে ইতিবাচক ধারা, সেটি আজকেও আমরা বজায় থাকতে দেখছি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ 13 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5196 পয়েন্টে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স বেড়েছে 7.5 পয়েন্টের বেশি, অবস্থান করছে 1166 পয়েন্টে। ডিএস 30 অবস্থান 1911, বেড়েছে 14.77 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণও বেশ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 450 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 189টির, কমেছে 133টির এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলাম, এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রাবাজারের পরিস্থিতি আমরা যদি দেখি, মার্কিন ডলার 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো কেনা হচ্ছে 126 টাকায়, বিক্রি 130 টাকা। পাউন্ডের কেনা দর 149, বিক্রি 154। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রি 17 টাকা 30 পয়সা। ভারতীয় রুপি 32 টাকায় কিনে 33 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 33 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 42 পয়সা। সোনার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে 1,55,000 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,47,900 টাকা। 18 ক্যারেট কিনতে গুনতে হচ্ছে 1,26,671 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,04,498 টাকা। তবে অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে রূপা। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেট 2,449, 18 ক্যারেটের দাম পড়ছে 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1586 টাকায়। দর্শক, বিশেষ আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর জানাবো।
চট্টগ্রামে খোলা বাজারে ট্রাক সেলের জন্য টিসিবি অফিস থেকে ট্রাক ভর্তি পণ্য বের হলেও সেই পণ্য বেশি দামে দোকানে বিক্রির অভিযোগ উঠেছে। ডিলারদের এমন পুকুর চুরি ধরাও পড়েছে নিউজ 24-এর ক্যামেরায়। টিসিবি কর্তৃপক্ষ বলছে অনিয়মের প্রমাণ পেলে ডিলারদের লাইসেন্স বাতিল করবে তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। রবিবার সকাল 11:30 ঠিক ওই সময়ে চট্টগ্রাম টিসিবি ভবন থেকে ট্রাক ভর্তি টিসিবি পণ্য নিয়ে বের হয় ট্রাকটি। সেদিন ওই ট্রাকের পণ্য বিক্রি করার কথা উত্তর পতেঙ্গার 40 নম্বর ওয়ার্ডের রিফাইনারি গেট এলাকায়। তবে ট্রাকটি পণ্য নিয়ে বের হওয়ার কয়েক ঘন্টা পার হলেও সেই এলাকায় যায়নি টিসিবির পণ্য নিয়ে কোনো ট্রাক। সেখানে সন্দেহ আরও বেড়ে যায় নিউজ 24-এর টিমের। টিসিবি কোনো গাড়ি এখানে আসে নাই। রোজার আগে পর্যন্ত এই রোজা আজকে কটা 21টা যাইতেছে, এখানে কোনো টিসিবির গাড়ি নাই। টিসিবির পণ্য আমরা দীর্ঘদিন এখানে দেখি না এবং গাড়িও এদিকে যাইতে দেখি নাই কখনো। এই দিকে টিসিবি কর্তৃপক্ষের তালিকায় উঠছিল রিফাইনারি এলাকায় বিক্রি করবে এই ট্রাকের পণ্য। পরে টিসিবি চট্টগ্রাম প্রধানের সাথে ফোনে কথা বললে তিনি বলেন সিটি কর্পোরেশন 40 নম্বর ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করার জন্য। টিসিবি কর্তৃপক্ষের কথায় সিটি কর্পোরেশনের সেই ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ শুরু করে নিউজ 24-এর টিম। তিনি বলেন সকাল 10টার দিকেই বিক্রি শেষ করার কথা। সেই সময় তিনিও উপস্থিত ছিলেন। একই কথা বলছেন সেই টিসিবি ডিলারও। আজকে হাতিপাড়া দিছি, হাতিপাড়া আমাদের রিফাইনারি গেট। আজকে 10টা দিকে হাতিপাড়া আইছি, এখন বিক্রি আই না, অভিযোগ যাইতে এখন হয়তো নিজে করি সচিব উদ্বোধন করিয়ে না আইছি দাদা। প্রশ্ন হলো যেখানে টিসিবির ভবন থেকে বের হলো 11:30টায় ট্রাকটি, সেখানে সকাল 10টায় কিভাবে বিক্রি হলো এসব পণ্য? তা বলতেই চমকে উঠেন সিটি কর্পোরেশনের সেই সচিব। এক পর্যায়ে ডিলারকেও ফোন করেন তিনি। পরে ডিলারও ছুটে আসেন ওয়ার্ড অফিসে। টিসিবির পণ্য গেল কোথায় জানতে ডিলার বলেন দোকানে বিক্রি করে দেওয়ার কথা। কিছু মাল দিয়ে আর কিছু মাল দোকানে দানে দিতে লাগি, তাই আমরা ভোট দাদা আর ভ্যাকসিন মাল দিয়েছিল আর একটু লস হতো, কিছু মাল আমরা করি এখানে কিছু দিয়ে নিয়ে ধরো 400 মিলি 200 দিয়ে আর 200 আমরা করি। তবে নিউজ 24-এর প্রতিবেদককে বারবার ম্যানেজ করার চেষ্টা সেই ডিলারের। এইবার নড়েচড়ে বসেছে টিসিবি কর্তৃপক্ষ। বলছে অনিয়মের প্রমাণ পেলেই টিসিবি লাইসেন্স বাতিল করবে তারা। ডিলার বাতিল, আপনি প্রমাণ সহ উপস্থাপন করতে বলে ডিলার বাতিল করে দিব। সে কোনো ছাড় পাবে না, কোনো ডিলার এমন পর্যন্ত ছাড় পায়ও নাই। যে অন্যায় করছে সে তার খেসারত দিতে হয়েছে। তবে টিসিবির পণ্য নিয়ে 9-6 হলেই কোনো ছাড় নেই বললেন জেলা প্রশাসক ও সিটি মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, আমরা দেখছিলাম টিসিবির পণ্য নিয়ে আসলে অনিয়মের খবর। এবারে বিশ্ব বাণিজ্যের খবর জানাবো। 2024 সালে টানা দ্বিতীয় বছরের মতো পরিচালন লোকসানের মুখে পড়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এ সময় মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থাটি লোকসান দিয়েছে $7,760 কোটি। এক বিবৃতিতে ফেড জানিয়েছে গেল বছর লোকসানের পরিমাণ 2023 সালের 11,430 কোটি ডলারের তুলনায় কিছুটা কম। ফেড সর্বশেষ 2022 সালে মুনাফা করেছিল, যার পরিমাণ $5,880 কোটি। 2023 সালে সুদ বাবদ $28,110 কোটি ছিল সংস্থাটির ব্যয়, যা গত বছর নেমে এসেছে $22,680 কোটি। এছাড়া সুদ বাবদ আয় আগের বছরের $17,450 কোটি থেকে কমে $15,880 কোটি দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।